স্বাগত চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন হেলথ ফর লাইফ অনুষ্ঠানে পাওয়ার্ড বাই টিউ ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং সাথে আছি আমি ডাক্তার অর্থি চক্রীফ। দর্শক, আজ কথা বলবো নবজাতক এবং শিশুর যত্ন নিয়ে এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনায় স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার নবকৃষ্ণ ঘোষ, নবজাতক এবং শিশু রোগ বিশেষজ্ঞ, যিনি পরিচালক ডাক্তার এমআর খান শিশু হাসপাতাল এবং ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ। স্যার, স্বাগত আমাদের আজকের আয়োজনে। ধন্যবাদ অর্থী, ধন্যবাদ জানাই চ্যানেল 24 এবং টিম ফার্মাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা কথা বলছি নবজাতকের যত্ন এবং সেই সাথে শিশুর যত্ন। তো একটি নবজাতক আমরা কখন বলবো যে কতদিন পর্যন্ত একটি শিশু নবজাতক বা একটি বাচ্চাকে আমরা নবজাতক বলতে পারি, এবং সেই সাথে তাদের যত্ন নেওয়াটা কি কারণে এত জরুরি? ধন্যবাদ অর্থী, কারণ এটা সময় উপযোগী একটা প্রশ্ন। কারণ প্রকৃতির রুক্ষতার সাথে সাথে শীতে নবজাতক এবং শিশুরা তার বাইরে না, তাদেরও শরীরে আসে বিভিন্ন সমস্যা। তা আপনার যে প্রশ্ন সেটা অনুসারে বলি যে নবজাতক বলতে আমরা বোঝাই জন্মের থেকে 28 দিন বয়স পর্যন্ত, আর এরপর থেকে আমরা 1 বছর পর্যন্ত নিওনেট বলি, তারপর চিলড্রেন বলি, ইনফ্যান্ট বলি, চিলড্রেন বলি। এটা হচ্ছে নবজাতকের যদি আমরা বলি তাহলে সেটা ডেফিনেশনে যায়। এখন এদের যেটা হয়, নবজাতক যেসব বাচ্চাগুলো টার্ম বেবি বা ম্যাচিওর বেবি বলি, যেগুলো 37 থেকে 42 সপ্তাহ কমপ্লিটে হয়, তাদের সমস্যা একটু কম দেখা যায়। কিন্তু যেসব বাচ্চাগুলো আর্লি হয়ে যায়, যেমন 37 সপ্তাহের আগে, সেই সব বাচ্চাগুলো বেশি ভালনারেবল থাকে। এখনও পর্যন্ত যদি আমরা দেখি যে নবজাতকের যে মৃত্যু, তার মধ্যে এই প্রিম্যাচিওর ডেলিভারি ও তার কমপ্লিকেশন সবচেয়ে বেশি। সেজন্য এই বাচ্চাগুলোকে বেশ ভালনারেবল থাকে। সেই জন্য এদের ডেলিভারির পর থেকে একটা আলাদা যত্ন নেওয়ার প্রয়োজন হয়ে পড়ে। তো সেই জন্য এই বাচ্চাগুলোকে সবসময় খেয়াল রাখতে হয় তারা টেম্পারেচার মেনটেন করতে পারতেছে কিনা। আর শীতের সময় যেহেতু টেম্পারেচার কম থাকে, তা সেই জন্য আমি বলবো মায়েদেরকে যাদের তাদের টেম্পারেচারটা ঠিক থাকে ডেলিভারির পর থেকে, সেই জন্য তাদেরকে মেনটেন করা, যে রুম টেম্পারেচারটা ঠিক রাখা, যাতে রুমগুলো ওপেন না থাকে, একটু ক্লোজ রাখা, আর যাতে রুম টেম্পারেচারটা মেনটেন করে সেই জন্য প্রয়োজন হলে তাদেরকে, বাচ্চাদেরকে তার প্রতি প্রয়োজন পরিমাণ কাপড় চোপড় গায়ে দেয়া, তার মাথার ক্যাপ দেয়া, পায়ে মোজা দেয়া, হাতে মোজা দেয়া, এগুলো খেয়াল রাখা। এবং যদি প্রিম্যাচিওর হয় তাহলে আমরা বলি গোসল দিতে আরও অনেক পরে বলি। তবে কোনো রকমে কোনো টার্ম বেবি বা বেবি নবজাতক তার 72 ঘন্টার মধ্যে গোসল দেওয়ার কোনো প্রয়োজন নাই। 72 ঘন্টা পরে হয়তো সপ্তাহে বড় জোর 2 দিন হয়তো গোসল করাতে পারে কুসুম গরম পানি দিয়ে, আর তবে গা মুছে দেবে রেগুলার, আর সেগুলো খেয়াল রাখবে। আর খেয়াল রাখতে হয় একটু বড় বাচ্চা হলে আমরা বলি শীতের সময় হয়তো 1 দিন পর পর গোসল দিল, সেটা গোসল দিতে পারে। আর গোসল দেওয়ার পরে নিয়ম হচ্ছে যে মেনলি একটা বন্ধ করা রুমে হয়তো গোসল দিল, গোসল দেওয়ার পরেই বাচ্চাটাকে কাপড় চোপড় গায়ে দিয়ে তাকে বাইরে নিয়ে আসা। এবং গোসল করার তেল আমরা কম ইউজ করতেই বলি, সবসময় না ইউজ করেই ভালো। তবে বেবি লোশন বা অলিভ অয়েল বা ভেজলিন এই জাতীয় কিছু ইউজ করতে পারে, সেটা ভালোর দিকে যায় বাচ্চাদের ক্ষেত্রে। স্যার, আমরা অনেক সময় দেখি যে একটি শিশুকে ভ্যাসলিন মাখাচ্ছে গায়ে, কিংবা নানা ধরনের বেবি অয়েলগুলো ইউজ করছে, সরিষা তেল ইউজ করে, এগুলো আসলে কতটুকু কার্যকর? আমরা বলি যে হ্যাঁ, বেবি অয়েল বা বেবি লোশন, ভেজলিন এগুলো হালকা করে ইউজ করতে পারে প্রয়োজন মতো, সেটা ক্ষতিকারক না বাচ্চাদের জন্য। তবে আমরা বলি যে মাস্টার্ড অয়েল বা সরিষার তেল যেটা বললাম, এটা না দেওয়াই ভালো। কারণ বাচ্চাদের এগুলো হয় কি, এটা বেশি ঘন থাকে, শরীরে জমা হয়ে যায়, লোমকূপের গোড়াগুলো বন্ধ হয়ে যায়, তখন দেখা যায় বিভিন্ন র্যাশ দেখা যায়। সেজন্য আমরা ইউজ করার কথা নিষেধ করি যতটুকু পারা যায়। তো এই ধরনের তেলগুলো যারা ব্যবহার করছে তাদের ক্ষেত্রে অবশ্যই এগুলো ইউজ করা থেকে বিরত থাকা জরুরি। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তানটিকে দীর্ঘ সময় সূর্যের আলোতে বসিয়ে রাখছে। স্যার, সূর্যের আলোতে আসলে কতক্ষণ বসে রাখা জরুরি, এবং আদৌ কি বসায় রাখার কোনো পরামর্শ দেবেন? আমরা বলি যে একটা বাচ্চাকে অবশ্যই 15 মিনিট, মিনিমাম 15 মিনিট থেকে আধা ঘন্টা সূর্যের আলো লাগানোর জন্য, কারণ ভিটামিন ডি সূর্যের আলো থেকে আসতে থাকে। সেজন্য যেহেতু আমাদের ন্যাচারাল সোর্স আছে সূর্যের আলো, যার কারণে সূর্যের আলোতে রাখবে। তবে খেয়াল রাখতে হবে সেই রাখাটা যেন কোনো ওপেন স্পেসে না হয়, যেখান থেকে ডাইরেক্ট বাতাস আসতেছে, বাচ্চাটা ঠান্ডা হয়ে যাবে। সেই জন্য নিয়ম হচ্ছে যে জানলার পাশে অথবা বারান্দায়, সেখানে হয়তো 15 থেকে আধা ঘন্টা, 15 মিনিট থেকে আধা ঘন্টা তাকে সূর্যের আলো প্রত্যেকদিন দেওয়ার জন্য আমরা বলি, অ্যাডভাইস করি। এটা বাচ্চার জন্য উপকারী, সেটা প্রয়োজন। তবে দীর্ঘক্ষণ রাখার কোনো প্রয়োজন নাই, সেটা খেয়াল রাখতে হবে আমাদেরকে।
তাহলে নাহলে দেখা যাবে অনেক সময় খোলা বাতাসে থাকলে হাইপোথার্মিয়া হয়ে যাবে, আবার অতিরিক্ত সময় সূর্যের আলোর মধ্যে রাখলে হিট বেশি ওভারহিট হয়ে যাবে, হাইপারথার্মিয়া হয়ে যেতে পারে। নিশ্চয়ই। দুটাই ওর জন্য মারাত্মকভাবে ক্ষতিকারক হয়ে দাঁড়াবে। স্যার, এই তো শীতকাল চলছে, শীতকালে শিশুরা আমরা তো জানি ইমিউনো কম্প্রোমাইজড, কি কি ধরনের জটিলতা হবার শঙ্কা রয়েছে? আমাদের মনে রাখতে হবে তাই যে শিশুর এই ওয়েদারের সাথে সাথে ছোট বাচ্চা থেকে শুরু করে বাচ্চাদের যেগুলো সাধারণত যেগুলো হয় ঠান্ডা কাশি, সর্দি, জ্বর, তারপরে যেটা হতে পারে ইভেন সেখান থেকে কিন্তু অনেক সময় শ্বাসকষ্ট, যেটা আমরা মনে করি ব্রঙ্কোলাইটিস, নিউমোনিয়া, অ্যাজমা নিয়েও কিন্তু আসতে পারে। এছাড়া মনে রাখতে হবে ওয়াটার বা ফুডবর্ন কিছু ডিজিজ যেমন ডায়রিয়া, বিশেষ করে রোটাভাইরাস ডায়রিয়া শীতকালীন ছোটো বাচ্চাদের ক্ষেত্রে বেশি হয়, 2 মান্থ টু 2 ইয়ার্সের বাচ্চাদের মধ্যে সবচেয়ে বেশি দেখা দেয়। তাছাড়া কিছু স্কিন ডিজিজও কিন্তু দেখা দিতে পারে এই শীতকালীন সময়ে, যেহেতু ইমিউনো কম্প্রোমাইজ থাকে। বাতাস শীতকালে দেখবেন যে প্রচুর পরিমাণ ফুল হয়ে যাচ্ছে, গাছের ফুল আছে, গাছের পাতা ঝরে পড়তেছে, সেখান থেকে ডাস্ট আসছে, ধুলাবালি আসতেছে এবং অ্যালার্জেন কিছু ফুলের রেণু সেখান থেকে অ্যালার্জেন হিসেবে কাজ করে, সেগুলো কিন্তু বাচ্চাদের জন্য স্কিন ডিজিজ, অ্যাজমা এগুলোর জন্য অনেক সময় দায়ী থাকে। স্কিনের মধ্যে আমাদের খোসপাতা নিয়ে আসতে পারে, ফাঙ্গাস নিয়ে আসতে পারে, সিবোরিক ডার্মাটাইটিস নিয়ে আসতে পারে, সেগুলো কিন্তু নিয়ে আসতে পারে আমাদেরকে। তার মানে স্কিন ডিজিজও হবার শঙ্কা রয়েছে সময় বেশি থাকে বাচ্চাদের শীতের। একটি বিষয় আমরা সবসময় লক্ষ্য করি যে মায়ের যদি ঠান্ডা লাগে, সন্তানটিকে বুকের দুধ খাওয়ালে সন্তানটিরও ঠান্ডা লেগে যাওয়ার একটি ঝুঁকি থাকে। আমাদের দেশে গ্রামাঞ্চলে বা প্রত্যন্ত অঞ্চলগুলোতে এটি খুব প্রচলিত একটি ধারণা। এটি বিষয়ে আপনার কি বলার আছে? হ্যাঁ, ঠান্ডা যে কারো লাগলে ছোট বাচ্চাদের লাগতে পারে। আমি আগেই বললাম যে বাচ্চারা খুব ইমিউনো কম্প্রোমাইজ থাকে, ভালনারেবল থাকে, সেই জন্য সবসময় আমাদের খেয়াল রাখতে হবে ফ্যামিলির যদি কারোর ঠান্ডা কাশি জ্বর জারি হচ্ছে তাহলে মা এবং নবজাতক তাদের কাছে যাতে না যাওয়া, তাদেরকে আইসোলেট করা। সেজন্য ফ্যামিলির যে কারোর হলে ওদের হতে পারে, সেই জন্য মা এবং বাচ্চাকে আলাদা রাখা যাতে তাদের সংস্পর্শে কম যায়। তবে সিম্পল যে ঠান্ডা কাশি যেগুলো হলো সেগুলোর কারণে কিন্তু খুব বেশি কিছু লাগে না, এটা অটোমেটিক ভালো হয়ে যেতে থাকে। তবে মনে রাখতে হবে এই ঠান্ডা কাশি যখন খুব মারাত্মক পর্যায়ে চলে যাবে, যখন যাওয়া যাচ্ছে তার রেসপিরেটরি রেট বেড়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাসকষ্টের সাথে শব্দ হচ্ছে, বুকের খাঁচা ডেবে যাচ্ছে, আচ্ছা, খেতে পাচ্ছে না, তখন কিন্তু অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। মানে কোন কারণ ধরনের জটিলতার ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে? এই বাচ্চাদের যে সমস্যাগুলো দেখা দিবে, যেমন একটু ছোট বাচ্চা হলে তাদের নিওনেট যদি হয় তাহলে নিউমোনিয়ার পর্যায়ে চলে যাবে, সেপ্টিসিমিয়াতে চলে যাবে, সেগুলো খারাপ। একটু বড় বাচ্চা হলে তাদের আমরা মনে করি যে থ্রট ইনফেকশন, এয়ার ইনফেকশন কানে, সেগুলো নিয়ে আসতে পারে। ফুসফুসের মধ্যে হলে আমাদের ব্রঙ্কোলাইটিস, নিউমোনিয়া, একটু বড় অ্যাজমা এগুলো নিয়ে প্রেজেন্ট করতে পারে। সেজন্য খেয়াল রাখতে হবে সেগুলোর দিকে যাচ্ছে কিনা। আপনি যেমনটি বলছিলেন যে শ্বাসকষ্ট, বুক দেবে যাওয়া এটাতে নিউমোনিয়ার অন্যতম একটি উপসর্গ। তো সন্তানটির নিউমোনিয়া হয়েছে কিনা বা অন্যান্য কোনো জটিলতা হচ্ছে কিনা শ্বাসকষ্ট রিলেটেড, অভিভাবক কি করে বুঝবে? নিউমোনিয়া বোঝার কি কোনো উপায় রয়েছে? অবশ্যই আছে, একটা ভালো প্রশ্ন অর্থে। কারণ আমরা কিন্তু শ্বাসকষ্ট নিয়ে আসলেই যে সব নিউমোনিয়া তা কিন্তু না। আমাদের বাচ্চাদের আমি বললাম যে 2 মাস থেকে 2 বছর পর্যন্ত সবচেয়ে বেশি কমন হয় এখন এই শীতের সময় বাচ্চাদের ব্রঙ্কোলাইটিস। এটা একটা ভাইরাল ইনফেকশন, মেনলি রেসপিরেটরি সিনসিটিয়াল ভাইরাস, একটা ভাইরাস আছে, সে ভাইরাস দিয়ে হয়। এছাড়া আদার ভাইরাস, ইনফ্লুয়েঞ্জা, প্যারা ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, অ্যাডিনো ভাইরাস, আদার ভাইরাস দিয়েও হতে পারে, সেগুলো দিয়ে হতে পারে। এই একটা বড় কারণ, সেটাও নিউমোনিয়ার মতো প্রেজেন্ট করে। তারপরে সিম্পল যেটা অ্যাজমা, সেটাও কিন্তু একটু বড় বাচ্চাদের ক্ষেত্রে, সেটাও ঠান্ডা কাশি শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করতে পারে। আর অ্যাজমাও তাই, শ্বাসকষ্ট নিয়ে বুক ডেবে যাবে, কাশি, শ্বাসকষ্ট হচ্ছে, কাশি হচ্ছে নিয়ে প্রেজেন্ট করতে পারে। তবে তিনটা আমাদের সেপারেট করা মায়েদের জন্য একটু কঠিন হবে। তবে আমি মায়েদেরকে বলবো, যেমন ব্রঙ্কিওলাইটিস এগুলো ভাইরাল বললাম, এগুলো সেলফ লিমিটিং, নিজে নিজে ভালো হয়ে যায়। তবে কোনো বাচ্চা যদি দেখেন যে শ্বাসকষ্ট, বুক ডেবে যাচ্ছে, ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে, আমরা মনে করি 0 থেকে 2 মান্থ পর্যন্ত একটা বাচ্চার 60-এর নিচে থাকবে রেসপিরেটরি রেট। যদি রেসপিরেটরি রেট দেখা যায় যে ঘন ঘন নিচ্ছে, 60-এর উপরে চলে যাচ্ছে, আর 2 মান্থ থেকে 1 বছর পর্যন্ত হচ্ছে আমরা মনে করি 50 তার নিচে থাকবে। যদি কোনো বাচ্চা 50 বা তার উপরে নিঃশ্বাস নেয় সেটাও খারাপ। আর 2 মান্থ 1 বছর থেকে 5 বছর পর্যন্ত বাচ্চাদের রেসপিরেটরি রেট থাকে 40 বা তার নিচে থাকবে। কিন্তু তো যদি 40 বা 40-র উপরে চলে যায় তাহলে বুঝতে হবে সেটা ফাস্ট ব্রিদিং বলি, সেটা কিন্তু খারাপ। এর সাথে মনে রাখতে হবে যে ব্রঙ্কোলাইটিস বাচ্চা খেতে পারছে না, আচ্ছা, তাহলে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে। অথবা কোনো বাচ্চা দেখা যাচ্ছে যে বুক এত ডেবে যাচ্ছে, খেতে পারছে না, কাশি হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, অথবা ঠোঁট নীল হয়ে যাচ্ছে, হাত পা তলে, সাথে সাথে আপনাদের হসপিটালাইজড করা বা নেয়ার যে হেলথ সেন্টার আছে সেখানে নিয়ে যাওয়া। একটি শিশুর কখন নিউমোনিয়া হবে এবং কখন আমরা বলবো ব্রঙ্কিওলাইটিস এবং কোন ক্ষেত্রে হাসপাতালে ভর্তি হওয়া জরুরি, এ বিষয়ে বিস্তারিত জানতে চাই। আমরা যেখানে ছিলাম
যে ব্রঙ্কোলাইটিস বললাম যে এগুলো বুক ডেবে যাবে, কাশি হবে, শ্বাসকষ্ট হবে একটা। অ্যাজমার বাচ্চাও তাই, অ্যাজমা একটু বড়দেরই বেশি বলি আমরা, অনেক সময় তাদেরও তাই, বুক ডেবে যাবে, শ্বাসকষ্ট হবে, বুকে শাঁসা করে আওয়াজ হবে, কাশি হবে, দেখা যায় বিশেষ করে রাতে ভোরের দিকে ওরা ঘুমাতে পারছে না কাশতে কাশতে। এবং মায়েরা অনেক সময় জানে যে এর আগে এরকম অ্যাটাক করছে, তখন হয়তো কোনো রকম নিবুলাইজ করছে বা কিছু শ্বাসকষ্টের ওষুধ আছে সেগুলো দিলে হয়তো ইমপ্রুভ করে গেছে, সেই জন্য মারা জানে। আর নিউমোনিয়ার ক্ষেত্রে যেটা হবে মেনলি তার হাই টেম্পারেচার থাকবে, তারপরে কাশতে কাশতে দম লাগার মতো অবস্থা হবে, এবং বাচ্চা খুব টক্সিক থাকবে, খেতে পারবে না, সেসব বাচ্চা বুঝতে হবে যে নিউমোনিয়া হওয়া। তবে ব্রঙ্কোলাইটিস থেকে কিন্তু ভাইরাল নিউমোনিয়া হয়ে যাবে, তখন তাকে অবশ্যই হসপিটালাইজড করতে হবে, আচ্ছা। ডাক্তারের শরণাপন্ন হতে ট্রিটমেন্ট করতে হবে। নিউমোনিয়াতে অবশ্যই হসপিটালাইজড, এর কোনো ইয়ে নাই, অল্টারনেট অপশন নাই। অ্যাজমা তাই, অ্যাজমা মায়েরা মোটামুটি জানে, যাদের অ্যাজমা হয় তাদের হয়তো ইনহেলার নিচ্ছে অথবা নিবুলাইজার মেশিন আছে, সেটা দিলে হয়তো কমে গেল। এই যে শ্বাসকষ্টের ধরনটি আপনি যেমনটি বলছিলেন নিউমোনিয়ার ক্ষেত্রে, অ্যাজমার ক্ষেত্রেও কি ধরনটি সেম থাকবে নাকি কিছুটা পরিবর্তন আসবে? পরিবর্তন থাকবে, যেটা বললাম যে নিউমোনিয়ার ক্ষেত্রে হাই টেম্পারেচার, বাচ্চা টক্সিক থাকবে, কাশতে কাশতে বমির মতো থাকবে, খেতে পারবে না, এগুলো থাকে নিউমোনিয়ার জন্য। আর অ্যাজমার ক্ষেত্রে ইউজুয়ালি টেম্পারেচার থাকে না, তবে 100 বা একটু লো গ্রেড ফিভার থাকতে পারে। আর অ্যাজমাতে মেনলি দেখা যায় বাচ্চা খেলাধুলো করতে কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে, সে শ্বাসকষ্টের কারণে খেতে গেলে কাশি উঠে যাচ্ছে, খেতে রাতে শুতে পারছে না, ঘুমাতে গেলে কাশি উঠতেছে, এইগুলো থাকে অ্যাজমার জন্য। এবং অ্যাজমাটা মোটামুটি মায়েরা জানে, মা বাবারা বা গার্জিয়ান যারা আছে, কেয়ার গিভার যারা আছে, তারা মোটামুটি জানে যে এর আগে হয়তো এরকম হয়েছে, যদি ফার্স্ট টাইম অ্যাটাক না হয় তো তারা মোটামুটি জানে যে নিউবুলাইজ করলে কমে যায়, ইনহেলার নিলে কমে যায়, সেটা তো অ্যাজমা হবার ঝুঁকিতে সমস্ত শিশুরা রয়েছে? আর অ্যাজমা হওয়ার ঝুঁকিতে তো সমস্ত শিশু না, তবে শিশুরা অবশ্যই। আমাদের এখন বিশেষ করে যদি আমি ঢাকা শহরের কথা বলি, ঢাকা শহরে ওয়েদারের যে অবস্থা, যে যে পরিমাণ আমরা দেখি যে ধুলাবালি বাতাসে আছে, সেটা অ্যাজমার জন্য একটা বড় ফ্যাক্টর। এবং অ্যাজমা অনেকগুলো ফ্যাক্টরের রিস্ক ফ্যাক্টরের জন্য যাই। একটা হচ্ছে জেনেটিক ফ্যাক্টর থাকে, কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, যেগুলোর মধ্যে আমরা বললাম ডাস্ট, কার্পেট, তারপরে এত কোনো পেট অ্যানিম্যাল সেখান থেকে যেতে পারে, ফুলের রেণুর কথা বললাম, শীতের সময় বাড়ার কথা বললাম, এগুলোর থেকে যেতে পারে। তাছাড়া হাউস ডাস্ট, কেউ যদি প্যাসিভ স্মোকার যদি কেউ থাকে, সেখান থেকে যেতে পারে। তারপর অনেক সময় আমি বলি যে আমরা জানি যে বাসার মধ্যে অনেক সময় গ্রামের বাড়ি বা অন্য জায়গায় রুমের মধ্যে ধোঁয়া তৈরি করা, হয়তো খড়কুটা জ্বালায় আগুন তৈরি করে তার গরম করা, রুম গরম করা, লাকড়ির চুলা, উড বার্নও কিন্তু এটার জন্য দায়ী সেগুলা। তারপর যেসব বাচ্চাগুলো বলছিলাম যে প্রিম্যাচিওর, যেগুলো ডেলিভারি হয়, তাদের ব্রঙ্কোলাইটিস বা অ্যাজমা হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, নিউমোনিয়া হওয়ার চান্সও তাদের বেশি থাকে। ম্যালনিউট্রিশন যেসব বাচ্চা, তাদের নিউমোনিয়ার চান্স বেশি থাকে, যেটা পুষ্টিহীনতায় ভুগতেছে যেসব বাচ্চা, সেগুলো ভালনারেবল থাকে নিউমোনিয়ার জন্য বেশি। তা সেই জন্য এই অনেকগুলো রিস্ক ফ্যাক্টর থাকে অ্যাজমার জন্য। বাবা মার যদি অ্যাজমা থাকে 50% চান্স এই অ্যাজমা হতে পারে, পরম্পরায় একটা ঝুঁকি আসতে রয়েছে। পারে। তো এই সমস্ত শিশুদের ক্ষেত্রে তো বাড়তি সতর্কতা কিছু গ্রহণ করা প্রয়োজন, লাইফস্টাইল মডিফিকেশন করার প্রয়োজনীয়তা রয়েছে, তাদের উদ্দেশ্যে পরামর্শ কি থাকবে? আমি বলবো যে একদম যদি নবজাতক থেকে শুরু করি, তাহলে 2 মান্থ পর্যন্ত বললাম যে সে বাচ্চাগুলোকে সেবা অবশ্যই আমাদেরকে দিতে হবে, তাদের টেম্পারেচার মেনটেন করা, খাওয়া দাওয়া, গোসল করানো, রাত্রে হয়তো ডাইপার খাটালো, তবে নট মোর দ্যান 6 আওয়ার্স সেগুলো থাকা, তারপর গোসল হয়তো কম করে দেয়া, শীতের সময় আসলে সেগুলো খেয়াল রাখা। একটু বড় বাচ্চা যারা হচ্ছে তাদের খাওয়া দাওয়া আমি বলবো যে নবজাতকদের ক্ষেত্রে বিশেষ করে যে মায়ের কাছে রাখা, আমরা অনেক সময় মায়ের থেকে ডিটাচ করে দেই, হয়তো মশারি দিয়ে রাখলাম, রুমের মধ্যে বিছানায় রাখলাম, দোলনায় রাখলাম, এটা যতটুকু অ্যাভয়েড করা যায়। কারণ মায়ের কাছাকাছি থাকলে নবজাতক হয় কি, তাদের টেম্পারেচারটা মেনটেন করে, মায়ের ব্রেস্ট ফিডিংটা ভালো হয়, নিউট্রিশনটা মেনটেন করে, মায়ের সাথে একটা বন্ডিং তৈরি হয়, এটাও কিন্তু একটা বিশাল ফ্যাক্টর। একটু বড় বাচ্চা আমি বলবো 6 মান্থ পর্যন্ত শুধুমাত্র এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করবে। যেসব বাচ্চা শুধুমাত্র বুকের দুধ খায় 6 মাস পর্যন্ত, 6 মাস পরে বুকের দুধের পাশাপাশি অন্যান্য খাবার, যেগুলো আমরা বলি খিচুড়ি, তার সাথে ডিম, তারপরে শাকসবজি, লাল শাক, পালং শাক, এর সাথে যদি ফ্রুটস, আমরা যেগুলো টক জাতীয় খাবার, কমলা, আপেল, তারপর আমাদের পেয়ারা আছে, এগুলো যারা খায় তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, তারা ভালো থাকে মোটামুটি। আর একটু বড় হয়ে গেলে যে বাচ্চাগুলো হয়তো স্কুল গোয়িং বা যাচ্ছে, তার মাঠে যাচ্ছে খেলতে, তাদের দিকে একটু সতর্ক রাখা, কারণ স্কুল যাওয়ার সময় যাতে তারা ফ্রেশ ডায়েট, বাসায় তৈরি করা খাবারগুলো খায়, ফ্রেশ শাকসবজি, ভেজিটেবল খায়, ফ্রুটস খায়, তাহলে ভালো থাকবে। সেটা একটা বাইরের খাবার, কোমল পানীয়, কোল্ড ড্রিঙ্কস, যেটা কোমল পানীয় বলতে যাচ্ছি, আইসক্রিম, ঠান্ডা জাতীয় খাবারগুলো একটু অ্যাভয়েড করা। মাঠে যাওয়ার সময় তাদের একটু অতিরিক্ত কাপড় খেয়াল, এরা আবার বেশি কাপড় গায়ে দিতে চায় না, এদের লাগেও না, খেলাধুলো করে, গরম থাকে, তারপরও সেদিকে একটু খেয়াল রাখা,
যাতে এই সমস্যাগুলো না ঘটে এবং ফ্রেশ খাবার দাবার খেয়াল রাখা। তবে এদের আবার কিছু ভয় থাকে, যেসব বড় বাচ্চাগুলো এরা স্কুলে যায়, মাঠে যায়, বিভিন্ন বাচ্চাদের সাথে মেশে, সেখান থেকে তাদের দেখা যায় ঠান্ডা কাশি এগুলো একটু বেশি আসতে পারে, স্কিন ডিজিজ বেশি আসতে পারে। সেজন্য তাদের খেয়াল রাখতে হবে যাতে এগুলো আসলে হাত পরিষ্কার করা, শরীর পরিষ্কার রাখা, এগুলো একটু এক্সট্রা কেয়ার নিলে মোটামুটি আমরা এগুলো প্রিভেন্ট করতে পারি। নিশ্চয়ই। তো স্যার, এই যে শিশুদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে শিশুরা স্কুল গোয়িং চাইল্ড, তাদের বাইরের খাবারের প্রতি কিন্তু অতি মাত্রায় অ্যাডিকশন, এবং তারা অনেক হ্যাভি ফুড খাচ্ছে, জাঙ্ক ফুড খাচ্ছে। দেখা যাচ্ছে টিফিনও তাদের জন্য এই সমস্ত খাবার মারা দিয়ে দিচ্ছে। তো অবিসিটি কিন্তু তাদের জন্য খুব ন্যাচারাল একটি বিষয়। অবিসিটি যারা অতিরিক্ত ওজন নিয়ে ভুগছে, তাদের ক্ষেত্রে পরামর্শ কি থাকবে? আমি মাদেরকে বলবো যে না, ওবেসিটি কিন্তু খুব খারাপ জিনিস। কারণ অতিরিক্ত ওয়েট তার শরীরের জন্য খারাপ, বিভিন্ন ডিজিজ ভবিষ্যতের জন্য ডেকে আনবে, হার্ট ডিজিজ, তারপরে ডায়াবেটিস, এগুলো বেশি হওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য ফ্রেশ ডায়েট বাসার থেকে তৈরি করে ফ্রেশ শাকসবজি, ফ্রুটস এগুলো দিয়ে যতটুকু দেওয়া যায় সেটা টিফিন তৈরি করে দেওয়া, জাঙ্ক ফুডের প্রতি যাতে আকৃষ্ট না হয় সেদিকে খেয়াল রাখা। কারণ ওবেসিটি সত্যি একটা মারাত্মক ডিজিজ, যাতে অতিরিক্ত বয়স অনুসারে অতিরিক্ত ওয়েট যাতে না হয় সেদিকে খেয়াল রাখা, কথা বলবো। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে আছি। যে সমস্ত সারা দেশে যত শিশু এবং নবজাতক রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে? তারা অভিভাবকদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে, কি করে একজন বাবা মা সন্তানটিকে সুস্থভাবে জীবনযাপন করাতে পারে? আমি বলবো নবজাতক এবং শিশু এরা আমাদের সবারই আদরের, এবং তাদের একটু অতিরিক্ত কেয়ার দরকার, যত্ন দরকার আমাদের সবারই। কারণ আজকে শিশুই আগামী দিনের ভবিষ্যৎ, আমাদের দেশের কাণ্ডারি। তাদের যদি সুস্বাস্থ্য আমরা নিশ্চিত করতে পারি, তাদের যদি ভালোভাবে বেড়ে ওঠা গ্রোথটাকে আমরা নিশ্চিত করতে পারি, তাহলে অবশ্যই তারা ভালো কিছু করবে, এই আশা ব্যক্ত করি আমি ভবিষ্যতে। স্যার, আমরা আলোচনার একদম শেষ প্রান্তে। আপনাকে আন্তরিক ধন্যবাদ গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শের মাধ্যমে দর্শকদের উপকৃত করবার জন্য। ধন্যবাদ অর্থী, ধন্যবাদ চ্যানেল 24, ধন্যবাদ টিম ফার্মাকে আমাকে এখানে বলার সুযোগ দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। এতক্ষণ সাথে থেকে আমাদের আয়োজন দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ। দেখা হবে আগামী পর্বে ঠিক একই সময়ে নতুন কোনো আলোচনায়। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেল 24 এর সাথেই থাকুন।